বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অলৌকিক জোনে আমাদের আজ ঘটনা শেয়ার করে নিয়েছেন যে বন্ধু, তিনি সম্পূর্ণভাবে নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক। বারবার বলেছেন আমার নাম প্রকাশ করো না। লিখছেন, নমস্কার সহেলিদি, আশা করি ভালো আছো। আমি নাম বলতে চাইছি না। আমার যদি ঘটনা সিলেক্ট হয় আমার নাম আর আমার অ্যাড্রেসটা মেনশন করো না। আচ্ছা, আমি বলতে গিয়েও আটকে গেলাম। আমি অলৌকিক জোনের ঘটনাগুলো ক্লাস 12 থেকে শুনি। এই ঘটনা তখনকার, যখন আমি ক্লাস 7-এ পড়ি। গরমকাল। একদিন কালবৈশাখী ঝড় উঠেছে, আর আমার বাড়ির পিছনের দিকে পুরনো একটা আম বাগান আছে। যখন ঝড় ওঠে, আমার ঘরে জানলায় তাকিয়ে দেখি ঝড় উঠেছে। আমি তখন মাকে বলি, মা, আম কুড়োতে যাচ্ছি। মা বলল, না, যেতে হবে না। বাবা, দাদু, নতুন দাদু, কাকা গেছে, আজ শনিবার, যেতে হবে না। মা যখন বলে জানলা বন্ধ করতে গেছে, মা বলে জানলাটা বন্ধ করতে গেছে, আমি তখন লুকিয়ে ব্যাগটা নিয়ে আমবাগানে চলে গেছি। তাড়াতাড়িতে চুলে খোপা বা গার্ডার কোনো কিছু লাগানোর কথা মাথাতেই আসেনি। যেতে গিয়ে দেখি জোরে ঝড় হচ্ছে, অমনভাবে যেন গাছটা পুরো উল্টে পড়ে যাবে। চারিদিকে কেউ নেই, বাবা, কাকা, দাদুরা বা পাড়ার কেউ নেই। সামনে যেতে গিয়ে মনে হলো কেউ যেন পেছন দিক থেকে আমার কোমর ছাড়ানো ঘন চুলটাকে যেন কাঁধের ওপর রাখলো, আর যেন ঠান্ডা একটা স্পর্শ পেছন থেকে লাগলো। ঘুরতে গিয়ে পড়ে গেলাম পুকুর পাড়ে। শুনেছি বহুকাল আগে ওটা নাকি কুয়ো ছিল, পরে পুকুর হয়। আমার চোখ বন্ধ, কেউ যেন মনে হলো আমার পায়ের থেকে 4টে আঙুল দিয়ে আমার পায়ে ছোঁয়া দিয়ে চলে গেল। কিছুতেই চোখ খুলতে পারছি না। বন্ধ চোখের পাতায় জল পড়ল। চোখ খুলে দেখি হালকা বৃষ্টি হচ্ছে। কষ্ট করে উঠে বসি। যখন উঠছি তখন দেখি বাগানের কত লোক, আমার বাবা, কাকা, দাদুরা, পাড়ার অনেকে আছে। আমি দাদুকে ডাকলাম, দাদু, আমি তো তখনও এসেছি, জানো, তোমাদের দেখলাম না। কই? চিল্লে বলে, কি, আমরাও তো তোকে দেখিনি। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কি এখানেই ছিলে? বলে, হ্যাঁ, চল চল চল, বাড়ি যাওয়া হোক। বাড়ি যাওয়ার পর মা তো খুব বকেছিল, চুল ছেড়ে শনিবার তোকে বারণ করেছিলাম না, তুই চলে গেলি। বকা শুনতে শুনতে পা ধুতে গেছিলাম। পা ধোবার সময় দেখি আমার পা যেন কাউকে কেউ নখ দিয়ে আঁচড় মেরেছে। বাথরুমে পায়ে আঁচড় দেখার পর অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান এলো, খাটে শুয়ে আছি, মা মাথাটা ধুয়ে দিচ্ছে জল দিয়ে, গায়ে প্রচণ্ড জ্বর। তারপর আবার জ্বরের ঘোরে প্রায় জ্ঞান হারাবার মতো অবস্থা। তারপর কখন মা ঘর থেকে চলে গেছে, আমিও প্রায় অচৈতন্য হয়ে আছি। এমন সময় আবার একটা ঠান্ডা স্পর্শে সারা শরীর কেঁপে ওঠে এবং আমি কেমন করে খাট থেকে পড়ে গেলাম আমি বলতে পারবো না। মা আমার পড়ে যাওয়ার আওয়াজ শুনে বাইরে খেতে বসেছিল, ছুটে আসে। বাড়ির সবাই দৌড়ে আসে। প্রত্যেকে সেবা শুশ্রূষা করে এবং পরে মাদ্রাসার এক হুজুরকে নিয়ে আসা হয়। তিনি সমস্ত কিছু দেখে টেখে বাবাকে বলে দিয়ে যান, ওর চুলটা কাটিয়ে দিও, এই চুলটা রাখা যাবে না। তারপর চুলটা কেটে দেওয়া হয়, আমার অত বড় চুল। পরবর্তীকালে আমি আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে যাই। এই ছিল ঘটনা। হঠাৎ করে মাকে না জানিয়ে আম কুড়তে গিয়ে একটা বিপদে পড়েছিলাম। দ্বিতীয় ঘটনাটা যিনি আজকে আমাদের সঙ্গে শেয়ার করেছেন, ওনার নাম লক্ষ্মী সর্দার। লক্ষ্মী বলছেন, আমি আমার ঠাকুমার কাছে তখনকার দিনে এই ঘটনাটা শুনেছিলাম। এই ঘটনাটা আমাদের ঠাকুমা তখন পূর্ববঙ্গের ছিলেন। ওই সময় ওখানে সবাই জানতো এবং ব্যাপারটা এত অদ্ভুত ছিল, লোকে ভাববে যে গল্প কথা, কিন্তু ওখানকার যারা তখনকার দিনে বাসিন্দা, বর্তমানে তো তারা মারা গেছেন, কেউ নেই, তারা জানতো যে ঘটনাটা সত্যি ঘটেছিল। আজ থেকে বহু বছর আগের কথা, পূর্ববঙ্গের একটি গ্রামের ঘটনা। আমার ঠাকুমা যে ঘটনাটা বলছেন, ঠাকুমা তখন একদম সদ্যজাত শিশু, আর যিনি ঘটনা পাঠিয়েছেন তার বয়স খুব কম করে, উনি বলেছেন যে 60 ঊর্ধ্ব বয়স।
তার ঠাকুমা শিশু মানে বুঝতে পারছেন আজ থেকে কত বছর আগেকার কথা। উনি বলছেন পাড়ায় একটা মেয়ে লগ্নভ্রষ্টা হয়েছিল। গরিবের মেয়ে, পাত্রপক্ষের সঙ্গে সমস্ত কথাবার্তা হয়ে যায়। মেয়েটি ছিল 4 বোন ও 3 ভাই। 3 ভাই ছোট, প্রথমে 4 বোন বড়। তো 4টে বোন হবার পর 3টে ভাই জন্মেছে। তো ভাইয়েরা খুবই ছোট। বারবার এই কথাটা বলার কারণ যে ভাইদের সামর্থ্য বা বয়স কোনোটাই হয়নি যে বোনের দায়িত্ব নেবে বা কিছু। এবার বাবা তো মেয়েদের কিভাবে বিয়ে দেবো সেই করতে গিয়ে পাগল। 3 জন মেয়ের কোনো রকমে বিয়ে হয়ে গেল। এই 4 নম্বর যে মেয়ে, চতুর্থ কন্যা, সেই মেয়েটির গায়ের রং ছিল চাপা। তার মধ্যে বাবা 3টে মেয়ের বিয়ে দেওয়ার পর জমি টমি অনেক কিছু বিক্রি করে প্রায় সর্বশান্ত মতো অবস্থা। তার 3টি বোন দেখতে সুন্দর, তাদের বিয়ে হয়ে গেছিল, আর যা যা খরচা করার বাবা করেছিল। তখনকার সমাজ ব্যবস্থা আমরা সবাই জানি। চতুর্থ যে মেয়েটি, সেই মেয়েটি গায়ের রং চাপা ছিল বলে প্রচুর বিয়ে নাকি সম্বন্ধ আসতো, কেটে যেত। এছাড়া যারা পছন্দ করতো তারা অনেক কিছু চেয়ে বসতো। তো মেয়েটির বাবা স্বাভাবিকভাবে বলতো যে আমার আর ক্ষমতা নেই, 3টি মেয়েকে পাড়া করার পর আমি দিতে পারবো না। তো এভাবেই চলছিল, সম্বন্ধ কেটে যাচ্ছে। গ্রাম দেশে তখনকার দিনে, আজকের অনুযায়ী মেয়েটি ছোট, কিন্তু তখনকার অনুযায়ী মেয়েটার প্রায় 15 বছর বয়স হয়ে গেছে। তখন 15 বছর বয়স মানে ওদের কাছে বিশাল ব্যাপার, যে এত বয়স হয়ে গেল, মেয়ের বিয়ে তাহলে কবে দেবে, এরকম পরিবেশের অবস্থা ছিল। তার উপর গ্রাম। তো যেমন তেমন করে একটি পাত্র জোগাড় করা হয়। পাত্র মধ্যবয়স্ক একজন ব্যক্তি, মেয়েটির থেকে বয়সে অনেক বড়। তার প্রথম স্ত্রী মারা গেছেন, তার 3টি ছেলে মেয়ে আছে। ছেলে মেয়েগুলো বেশ ছোট ছোট, তাদের দেখাশোনার জন্য একজনকে দরকার। কিন্তু তার বড় মেয়েটির বয়স, মানে যে ব্যক্তি বিয়ে করতে আসছে, সেই মেয়েটির থেকে হয়তো বছর 5-এর বড় হবে ডিফারেন্স হিসাবে। তো দিতে রাজি না থাকলেও উপায় নেই, বিয়ে তো দিতে হবে। পাড়া প্রতিবেশীরা খুবই বিরক্ত করছে, আর এনারা খুব একটা কিছু চাইছেন না। তো মেয়ের বাবা বললো আর ভেবে লাভ নেই। মেয়ের মা একদম রাজি ছিল না, কান্নাকাটি জুড়ে দেয়। কিন্তু বাবা বলে যে উপায় নেই, এখানে বিয়ে দিতেই হবে, কারণ আর বিয়ে হবে না। তারপরেই ব্যক্তি খুবই প্রভাবশালী, তিনি সব জায়গায়, যদি এখানে কোনো কারণে কথাবার্তা ঠিক হবার পর নাকচ করা হয়, ইনি হয়তো আরও 5টা জায়গায় বলে রাখবেন। লাস্টে দেখা যাবে মেয়ের সম্বন্ধই আর পাওয়া গেল না। তো ইচ্ছা না থাকলেও তারা বিয়েতে রাজি হয়, মানে সেই মেয়ের পরিবার রাজি হওয়ার পর মেয়েটা যবে থেকে বিয়ের দিন পাকা হয়েছে, তখন বিয়ে মাত্র 2 মাস বাকি। মেয়েটা খুব কান্নাকাটি করতো বাড়িতে। মেয়ের মাও কান্নাকাটি করতো, কারণ জানে অত বড় পরিবারে বিয়ে হচ্ছে। মেয়েটা নিজেই 15 বছরের মেয়ে, তার ভদ্রলোকের যে মেয়ে আছে তার, ওই তো বললাম না 5 বছরের ডিফারেন্স। বড় মেয়েটার 10 বছর বয়স, এ মাত্র 5 বছরের বড়। তো একে মা হিসেবে মানবে কি না 10 বছরের মেয়ে একটা 15 বছরের মেয়েকে, সেটাও তো একটা বিষয়। পরের ভাই বোনগুলো বেশ ছোট ছোট, কিন্তু সেই মেয়েটি বড়। মহা সমস্যা। মেয়েটার মায়েরও একদম ইচ্ছে নেই, আত্মীয় স্বজনরাও খুব কথা বলছে যে আর একটু টাকা পয়সা দিয়ে ভালো বিয়ে দিতে পারতে, জোগাড় করতে পারতে, এত তাড়াহুড়ো করলে কেন, বা একটু দেখলে না কেন, ইত্যাদি ইত্যাদি। এমন সময় মেয়েটার মা তার মৃতা শাশুড়ির কাছে বলতে, তুমি তো বলেছিলে তোমার এই নাতনি যেন জন্মানোর পর বাড়িতে প্রচুর ধন সম্পদ এসেছিল, মানে প্রচুর জমিতে ধান হয়েছিল, সব কিছু হয়েছিল, তাহলে আজকে এই মেয়ের বিয়েতে তো বেগ পাওয়ার কথা না, তাহলে আমরা এত কষ্ট পাচ্ছি কেন, তুমি একটা কিছু ব্যবস্থা করো বলে শাশুড়ির কাছে, মানে শাশুড়ির স্মৃতির উদ্দেশ্যে খুব কান্নাকাটি করতো। আর তখনকার দিনে আমরা জানি ফটোর কোনো ব্যাপার ছিল না, তার ব্যবহারের কিছু হয়তো জিনিস থাকতো, সেই নিয়েই তার স্মৃতিচারণ করতেন। তো মেয়েটিকে পাকা বিয়ে ঠিক হয়েছে, সব কিছু হবার পর মেয়ের বাড়ি থেকে, ছেলের বাড়ি থেকে কিছু লোক মেয়েটাকে নাকি আবার দেখতে আসবে। তারা নাকি পরীক্ষা টরীক্ষা করে দেখবে মেয়ের কোনো খুঁত আছে কি না, কেন এত বয়স্ক পাত্রর সঙ্গে বাবা বিয়ে দিতে চাইছে। তো বেশ প্রায় 3 জন বয়স্ক ব্যক্তি মেয়েটিকে দেখতে আসবেন, কোনো মহিলা না, তখনকার দিনে মহিলা নাকি দেখতে আসতো না।
মেয়েটিকে দেখতে আসার পর ওদের বাড়ির উঠোনে, তখনকার দিনে ঘরের ভেতর তো লাইটের কোনো ব্যবস্থা নেই, তখন মোটামুটি দিনের আলো আছে, বাইরে উঠোনে বসার জায়গা করে দেওয়া হয়েছে, সেখানে পাত্রপক্ষের লোক বসেছে, মেয়েটিকেও সেখানে বসানো হয়েছে। ঘর তো খুব ছোট ছোট, কোথায় বসবে? মেয়েটির বাড়িরটা চতুর্দিকে, মাঝখানে উঠোন, চতুর্দিকে খড়ের চাল দিয়ে ঘর, অনেকগুলো ঘর আছে, আর পেছনে বিশাল বড় বাঁশবাগান। তো বাঁশবাগানের হঠাৎ করে ঝড়ের মতো শুরু হয়েছে, বা ঝোড়ো হাওয়াও বলতে পারা যায়। খুব ঝোড়ো হাওয়া শুরু হয়েছে, মানে প্রায় তাদের খাবারের ওপর এসে পাতা পড়ছে, চোখ খুলতে পারছে না, চোখে ধুলো পড়ছে, এরকম একটা অবস্থা। বাধ্য হয়ে তাদের ঘরে যেতে বলা দরকার, কিন্তু ঘর আছে অনেকগুলো, কিন্তু যেগুলো এত ছোট ছোট আর অগোছালো, হঠাৎ করে লোককে কিভাবে ডাকবে? আর এখন প্রদীপ জ্বালবে দিনের বেলা থেকে, তাহলেও তো মুশকিল, ঘরের ভেতরটা বেশ অন্ধকার। এইসব নিয়ে চিন্তা ভাবনা করছে। এমন সময় হঠাৎ করে পাত্রের যে জ্যাঠা হবেন, বেশ বয়স্ক ভদ্রলোক, বেশ বয়স হয়েছে, তার থালার ওপর যে খাবার দেওয়া হয়েছিল, তাকে মন্ডা মিঠাই বলা হতো তখনকার দিনে, সেই থালার ওপর একটি মরা কাকের ছানা এনে ফেলে দেওয়া হয়, মানে উড়ে এসেই বাঁশবাগান থেকে পড়ে। তিনি তো দেখে ওরে বাবারে করে চিৎকার করে ওঠেন। তারপরে একজনের সঙ্গে একটা ছোট ব্যাগ বা পুটলির মতো কিছু ছিল, সে দেখে যে সেটা খুব ভারী লাগছে, খুব অদ্ভুত লাগবে শুনতে। তো বলছে কি একটা গন্ধ আসছে, তো পুটুলির মধ্যে হয়তো তারা জল বা কিছু হয়তো নিয়ে যেত তখনকার দিনে। তো পুটুলি খুলে দেখে যে খাবারের জলের যে জায়গাটা আছে তার মুখটা বাঁধা, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তার পাশে একটা পোকা উঠছে, একটা ইঁদুর, মরা ইঁদুর পড়ে আছে। সঙ্গে সঙ্গে সে ওই পোটলাটা, সেই ভদ্রলোক যার ব্যাগে ছিল, সে ফেলে দেয়, মানে যার হাতে ছিল তিনি ফেলে দেন, যে ইস কি নোংরা, আমাদের ব্যাগের মধ্যে এগুলোকে দিয়ে দিয়েছে। তখন ওরা খুব রেগে যায়, বলছে মেয়ের বাড়ি থেকেই মনে হয় এগুলো করা হয়েছে, বিয়ে দেবে না, সোজা কথা বলতে পারতো, এমনভাবে অপমান, খাবারের মধ্যে নোংরা জিনিস দিচ্ছে, পুটুলির মধ্যে মানে মরা পশু এইসব দিচ্ছে, ইঁদুর ভনভন করছে, কারণ আমাদের পোটলাতে তো কোনো এসব নেই, ওরাই তাহলে কায়দা করে কখন ঢুকিয়ে দিয়েছে, এসব বলে। এরাও বলার চেষ্টা করে যে না, তেমন কিছু না। তো তারা যাওয়ার সময় এই বিয়ে হবে না, এই বিয়ে সম্ভব না বলে বেরিয়ে চলে যায়। এইসব কিছু বলে চলে যাবার পর বাড়িতে আবার কান্নার রোল ওঠে। এতদিন বিয়েটা ঠিক হয়েছে, পাত্র পছন্দ হয়নি বা পরিবার পছন্দ হয়নি বললে মা কাঁদছিল, এবার মা কাঁদতে শুরু করে, এনারা তো বাইরে গিয়ে বলবেন যে এইসব হয়েছে, তাহলে এই মেয়ের বোধ হয় আর বিয়ে হবে না। মা বলেন আমাকে মেয়েকে নিয়ে বোধ হয় কাশিবাসি হতে হবে, এই মেয়েকে আর রাখা যাবে না, ছেলেগুলোকে কি করে বড় করবো, তারা বেশ ছোট ছোট, এই মেয়েকে নিয়ে মাথা খারাপ হয়ে গেল। সেদিন সন্ধেবেলায় চাঁদ উঠেছে, সবাই দাওয়ায় মন খারাপ করে বসে আছে, তো চাঁদের আলোয় মেয়েটা কান্নাকাটি করে চোখ টোক ফুলে আছে, মাও চার কথা তাকে শুনিয়েছে। সে বলে আমার গায়ের রং কালো, তো আমি কি করব? আর ঝড়ের মধ্যে কোথা থেকে কি উড়ে এসে পড়েছে, তারাই বা বুঝলেন না কেন? তো দেখে যে বাঁশবাগানের মাথায়, মানে গাছের মাথার ওপর সাদা কাপড় পরে কেউ পা ঝুলিয়ে বসে আছে, পরিষ্কার। এবং সে শুধু না, সে দেখার পরে চিৎকার করে আরও 5 জনকে জড়ো করে, বলে পাশাপাশি জ্ঞাতি গোষ্ঠী প্রত্যেকে দেখেছে ওই শাশুড়ি, মানে মেয়েটির ঠাকুমা পা ঝুলিয়ে বসে আছে আর খিলখিল খিলখিল করে হাসছে, এবং কিছুক্ষণ বাদে মিলিয়ে যায়। রাত্রেবেলা সে বুড়ি স্বপ্ন দেয়, স্বপ্ন দিয়ে বলে যে আমি তো এগুলো করেছি, আমি চাই না নাতনির এরকম আধবুড়োর সঙ্গে বিয়ে হোক, বেশ করেছি, আমার তাতে কোনো গ্লানি নেই। তো প্রায় দিন মেয়েটার ঠাকুমা কমিউনিকেট করতো আর কি স্বপ্নতে, হয়তো সারাদিন ওর মা বলছে এবার আমার মেয়ের বিয়ে কী করে হবে, টাকা কোথায় পাবো, ভালো পাত্র দেখতে গেলে তো টাকা লাগবে। তো রাত্রে বুড়ি স্বপ্ন দিত যে টাকা আমি জোগাড় করব, কিন্তু নাতনির এরকম বিচ্ছিরি বিয়ে হতে দেব না, আমাদের বাড়ির মেয়ে, আমাদের কি একটা মান সম্মান নেই, লোকে হাসছে আধবুড়ো বরের সঙ্গে বিয়ে হচ্ছে দেখে, পরবর্তীকালে ভাইরা বড় হলেও তো তাদের কথা শুনতে হবে। তো এরকম চলতে চলতে তখন মেয়েটির মা একদিন বলে যে
এমনি সময় জানে রাত্রেবেলা স্বপ্নে কমিউনিকেট করে, বলছে যে তাহলে তোমার যখন এতই নাতনির প্রতি দরদ, তুমি জোগাড় করে দাও না টাকা, তুমি দাও, যেমন করে হোক পারো টাকা জোগাড় করে দাও, মেয়ের বিয়ে দিই, এরমভাবে মেয়েকে নিয়ে আমি কতকাল থাকবো। তখন ঠাকুমা বলেন যে বাড়ির পেছনে বাগানের নিচে একটা মানে গর্ত মতো আছে, দেখে মনে হয় কুয়োর মতো বাঁধানো, কিন্তু কেউ বুঝতে পারে না। আগে বলতো যে এমনি করা হয়েছে, বা কেউ জানতো না যে কীভাবে করা। বলছে অনেক বছর আগে একটা সময় ওই পরিবারের অবস্থা নাকি প্রচণ্ড ভালো ছিল, ভীষণ রমরমা অবস্থা ছিল। তো সেই সময় ডাকাতরা ডাকাতি করতে আসতো চিঠি দিয়ে। তো সেই ডাকাতির হাত থেকে রক্ষা করার জন্য বাড়ির অনেক মানে সোনার কলসি, সোনা, টাকা, তখনকার দিনে তামার টাকা, সমস্ত কিছু ধনরত্ন মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছিল। আর সেটাকে বোঝার জন্য পরে ওই জায়গাটাকে একটা মানে গেঁথে দেওয়া হয়, বা বোঝানোর জন্য, যাতে পরবর্তীকালে মানে বংশধররা বুঝতে পারে যেখানে কিছু আছে। কিন্তু যারা করেছিলেন তারা মানে বলতে যাবেন বা মানে বংশ পরম্পরায় বিষয়টিকে বলে যাবেন, তার আগেই তারা মারা গেছিলেন। বলা হয় ওঠেনি দিয়ে এরা তারপরে জেনারেশনেরা বেশ আর্থিক দুরবস্থার মধ্যেই বড় হয়েছে, মারা গেছে, আবার এই জেনারেশন তৈরি হয়েছে, এরমভাবেই গেছে। তো সেই শাশুড়ি বলেন যে ওখানে যে আমাদের পূর্বপুরুষেরই সম্পত্তি আছে, প্রচুর সোনা আছে, একটা কেন 10টা মেয়ে পার হয়ে যাবে। তখন ওর মায়ের খুব সন্দেহ হয়, যদি তাই হয় তাহলে আমার আগের 3টে মেয়ের বিয়ের সময় শাশুড়ি বললে না কেন? তখন শাশুড়ি মানে ওই যে বললাম স্বপ্নেতে কথা বলতো এসে, যে আগের 3টি মেয়ে ছিল খুব সুন্দর, তাদের বিয়েতে কোনো হ্যাপা হয়নি, মানে এক কথায় বিয়ে হয়ে গেছে, এক কাপড়ে পাত্রপক্ষ নিয়ে চলে গেছে, শুধু সৌন্দর্যের জন্য, তার সঙ্গে ভালো করে রান্না বান্না হাতের কাজ এগুলো পারত। যেহেতু এই মেয়েটির গায়ের রং চাপা, সবাই না করে দিয়ে চলে যাচ্ছে, আর তার সঙ্গে মেয়েটি খুব রোগা, সবাই খিনজিবি বলে ওটাকে চলে যাচ্ছে, তার জন্য তিনি মৃত্যুর পর তার পূর্বপুরুষের সঙ্গে দেখা হয়েছে, তিনি জানতে পেরেছেন ওখানে টাকা পয়সা আছে, তাই উনি খবর দিলেন। তো মেয়েটির মা তার বাবাকে মানে স্বামীকে বলে যে এরকম এরকম তোমার মা স্বপ্ন দিয়েছেন। তো তখনকার দিনে মানুষ হলেও উনি বিচক্ষণ ছিলেন, উনি এগুলো বিশ্বাস করেননি, বলে এগুলো কল্পনা, অভাবের ঘরে এরকম সোনার মোহরের কল্পনা সব গরিবরাই বোধহয় করে, তো এইসব কল্পনা করে কোনো লাভ নেই। তারপর মেয়েটির বাবা কোনো কিছু না শুনে, স্ত্রীর কোনো কথায় কর্ণপাত না করে, প্রায় যাকে বলে গলায় গামছা দিয়ে আবার সেই পাত্রপক্ষের বাড়িতে যায়, তাদের হাতে পায়ে ধরে আবার বিয়ে দিয়ে রাজি করায়, বলে আপনাদের বিয়ে করতেই হবে, আপনাদের পরিবারে মেয়েকে না দিলে আমার কোনো আর্থিক সামর্থ্য নেই, আমি বিয়ে দিতেই পারবো না, আমার মেয়েটা মানে সারা জীবন এরকম কুমারীভাবে থেকে যাবে, আর যেটা তখনকার সমাজে একদমই কেউ মেনে নিত না। আর ওই মেয়েকে নিয়ে না হলে আমার স্ত্রীকে কাশিবাসি হতে হবে, এছাড়া আমাদের কাছে কোনো রাস্তা নেই। তো এই সমস্ত কথা শোনার পর তখন ওরা বলে আপনারা এই যে আমাদের ব্যাগে নোংরা দিয়েছিলেন, বলে ওগুলো তো ঝড়ের সময় উড়ে এসে পড়েছে, বাঁশবাগানের মাথার ওপর কত কিছু থাকে, হয়তো শিয়াল রেখেছে, শিয়ালের এতে রেখেছে, বলে শিয়াল অত উঁচুতে গাছে উঠতে পারে? বলছে অত তো জানি না, তো উড়ে এসে ঝোড়ো হাওয়া দিচ্ছিল, এটা তো আপনারা দেখেছেন, উড়ে এসে পড়েছে, আমরা কেন দেবো, আপনারা তো চোখের সামনে দেখলেন ওগুলো এসে উড়ে এসে পড়লো। তো সমস্ত কথা টথা বলে কোনো রকমে পাত্রপক্ষকে রাজি করলো। তাদেরও একটা ব্যাপার ছিল, তাদের যে পাত্র তার বয়স হয়েছে, তার 3টে সন্তান আছে, অনেকেই মেয়ে দিতে চাইছে না, বিশেষ করে প্রথম মেয়েটি বেশ বড়। তখন বলল আচ্ছা ঠিক আছে, বলে তারা রাজি হয়ে চলে আসে। রাজি হয়ে যেই মানে আসার পথে ভদ্রলোক দেখেন, তখন প্রায় সন্ধে হতে মানে গ্রামে ঢোকার মুখে বিশাল বড় একটা বট গাছ ছিল, সেখানে দেখছে গাছেতে তারই মা, মৃতা মা, পা ঝুলিয়ে বসে আছে। প্রথমবার উনি দেখলেন, তার আগে যেদিনকে বাঁশবাগানের ওপর দেখেছিল সেদিনকে সে ভদ্রলোক বাড়ির মধ্যে ছিলেন না, কোনো কাজে চলে গিয়েছিলেন, তিনি দেখেননি, বাকি সবাই দেখেছিল। সেদিনও কিন্তু তিনি বিশ্বাস করেননি। ইনি নিজের চোখে দেখেন যে তার মা পা ঝুলিয়ে বসে আছে, এবং ছেলেকে মা যেভাবে বকাঝকা করে, গালমন্দ করে তেমন করছেন, তখনকার দিনে যেভাবে ভাষায় কথা বলতো। তো ছেলে তো ভয়ে থরথর করে কাঁপছে, মৃত মাকে এভাবে দেখছে, তার মধ্যে মা
মন্দ কথা বলছে, তো স্বাভাবিকভাবেই কীভাবে কি রিয়্যাক্ট করবে সে বুঝতে পারছে না, থরথর করে কাঁপছে। তো মা নির্দেশ দিলেন, একদম যদি এভাবে বিয়ে দিয়েছিস তোর বরযাত্রীর পাতের মধ্যে কিন্তু ওই নোংরা পড়বে, যে নোংরা আমি সেদিনকে পাকা দেখার দিন দিয়েছিলাম। তো ভদ্রলোক বাড়ি চলে আসে থরথর করে কাঁপতে কাঁপতে। কিন্তু ওই যে একদিন দুদিন উনি বেশ ভয়ে পেয়েছিলেন। ওনার স্ত্রী বলে, তাহলে ওদেরকে পত্র দিয়ে জানিয়ে দাও যে তুমি বিয়ে দিচ্ছ না। একবার ক্যান্সেল করেছে রাজি হয়ে, আবার ক্যান্সেল করাবে, এ তো মুশকিল। এবার তো তারা বোধহয় লোক টোক নিয়ে গ্রাম থেকে এসে এদের এক ঘরে করে দিয়ে চলে যাবে। তখনকার সমাজ ব্যবস্থা খুব কঠিন ছিল। কি করবে উপায়ন্তর না দেখে মায়ের মানে ওই যে মৃতা মায়ের যে ভয় পাওয়ার ব্যাপারটা মাথা থেকে সে মুছে ফেললো। সমাজের ভয় এত বেশি ভূতের ভয়কে ছাপিয়ে গেছিল যে সমাজের লোকেরা তো ছাড়বে না। মৃতা মায়ের ভয় তার কাজ করছিল না। বললো এই বিয়ে হবে, বিয়ের পর মা আর কী করবে। আর মা তিনি দেহ রেখেছেন, কোনো কারণে হয়তো তার মুক্তি হয়নি, আমাদেরই হয়তো ত্রুটি আছে। মেয়ের বিয়েটা একবার দিয়ে দিই, ভালো করে আবার শান্তি সস্তায়ন করবো, ও পুরোহিতকে ডেকে জিজ্ঞেস করবো কী কী করলে মায়ের অমৃত যাত্রা সফল হবে, ইত্যাদি ইত্যাদি। যথাদিনে যে দিনে বিয়ে ঠিক হয়েছিল সেদিনেই বিয়ের আসর বসলো। গোধূলি লগ্নে বিয়ে। বিয়ে প্রায় শুরু হব আশীর্বাদ পর্ব পাত্রের আর কন্যার চলছে। এমন সময় প্রথম যে বরযাত্রীরা খেতে বসেছে, অনেক লোক খাবে তখনকার দিনে, বুঝতে পারছেন, একসঙ্গে অনেক লোক খেতে বসেছে। তো খেতে বসেছে, বরযাত্রীদের পাতে বলছে, মানে বলতে খারাপ লাগছে, যত নোংরা আপনারা বুঝে নিন, কিছু কিছু জিনিস থাকে মুখে বলা যায় না, এসে তাদের পাতে পড়ছে। খাবারের বদলে সেই নোংরাগুলো ঝোড়ো হাওয়া হচ্ছে, নোংরা পড়ছে। মানে যত রকম নোংরা কল্পনা করতে পারেন উনি লিখেছেন, কিন্তু ওগুলো এভাবে বলা যায় না। তো সেগুলো এসে এসে পড়ছে। তার সঙ্গে মরা পশু, কোথায় পাখির ছানা তার দেহবশেষ, কোথায় ভাগাড়ে পশুর মানে মারা গেছে তার কঙ্কাল বেরিয়ে তার কঙ্কাল এসে পড়ছে, এইরকম পশুর মাথা টাথা কঙ্কাল টঙ্কাল এসে পড়ছে। তাছাড়া আর যা যা নোংরা হয় সব এসে পাতে পড়ছে। তারা তো একদম এ বাবা এ মা করে প্রায় ছত্রভঙ্গ হয়ে গেল। এবং তারা পাত্রের যে বরকর্তা তাকে সমস্ত জানালেন। ছেলেটির যার বিয়ে হচ্ছে তার দাদা হয়েছিল বরকর্তা, ঠিক দাদা তো বেশ বয়স্ক, সে সব জেনে টেনে তো প্রচণ্ড রাগ। হ্যাঁ, এইভাবে আমাদেরকে অপমান করা, তখনই বলেছিলাম এখানে বিয়ে না দিতে, এরা আগের বারও অপমান করেছিল, এখনও সুযোগ পেয়ে এরকম হয়তো করছে। তারা রাগারাগি করে পাত্র তুলে নিয়ে চলে যায়। পাত্র তুলে নিয়ে চলে যাওয়ার পর গ্রামের লোক পুরো একজোট হয়ে, তোমার মৃতা মায়ের কেন কাজ করনি, এমন ভূতের উপদ্রবে কে বিয়ে দেবে। তো তারাও ছেলের বাড়িকে সাপোর্ট করে এবং প্রায় এদের এক ঘরে যে এই লগ্নভ্রষ্টা মেয়েকে নিয়ে গ্রামে থাকতে দেবো না, এরা অপয়া হয়, এর জন্য গ্রামে আর 5টা মেয়ের বিয়ে হবে না, হয়তো এই গ্রাম থেকেই কেউ মেয়ে নিয়ে যাবে না, এই রকম চিন্তা হয়ে গেল তাদের। তো এই মেয়েকে নিয়ে তোমাদের বাড়ি ছাড়তে হবে, এই মেয়েকে নিয়ে বাড়িতে থাকতে দেবো না। এরকম যখন কথাবার্তা চলছে, সেই গ্রামের একটি সহৃদয় যুবক, খুব সুন্দর দেখতে, শিক্ষিত মার্জিত, সে এগিয়ে এসে বলে আমি বিয়ে করব। তো আমি বিয়ে করব বলাতে কিছু গ্রামের লোক বলে তো তো একই কুলীন বংশের ছেলে, চাইলে বিয়ে করতে পারে, কিন্তু তার বাবা মা। তখন বলা হয় যে তোমার বাবা মা? বলছে আমার বাবা মা খুবই ভালো মানুষ, তারা অরাজি হবেন না, একটা মেয়েকে বিপদ থেকে বাঁচাচ্ছি। আমারও ঘরে বোন আছে, আমার বোনও মানে কিছুদিন আগে মানে বিয়ে দিয়েছি বোনের, খুবই সমস্যার মধ্যে আমরাও ছিলাম। তো মেয়ের বিয়ের বিষয়টা যে কত কষ্টের তা আমার বাবা মা জানে এবং আমরাও ফেস করেছি, সে বলতে চাইছে। তো আমি যদি এই বিয়ে করি আমার বাবা মা অরাজি হবেন না, আমি যদি কাল সকালে বউ নিয়ে বাড়ি ঢুকি তারা কেউ বলবে না যে কেন বিয়ে করলে, বা যদি তারা সাময়িক রাগও করেন আমি ঠিক তাদের বুঝিয়ে দেবো। তো সেই গ্রামেরই ছেলে সে বিয়েতে বসে যায়। তো কেউ কীভাবে গ্রামের লোক যেহেতু খবর দিয়েছে, তার বাবা ছুটে চলে আসে, এসে একটু রাগারাগি করে কিন্তু বিয়েতে বাধা দেন না, বিয়েটা মেনে নেন এবং মেয়েটির সঙ্গে ছেলেটির বিয়ে হয়ে যায়। সেই ছেলেটির বয়স 30-এর কম, বলছে 26-27 বছর বয়স হবে, মেয়েটা 15, বেশি বয়স লাগছে ডিফারেন্স, কিন্তু তখনকার দিনে এটাই মানে বিশাল ব্যাপার, ওর তো একজন মাঝবয়সী লোকের সঙ্গে বিয়ে হচ্ছিল।
বিয়ের পর তারা খুব সুখে থাকে এবং তার স্ত্রী মানে ভদ্রলোক যে মেয়ের বিয়ে নিয়ে এত মাথা খারাপ হয়ে গেছিলো, সে এবার স্ত্রীর কথা শুনে ওই যে জায়গাটা একটু বাঁধানো মতো ছিল, বলছে যে তোমার মা বারবার বলছেন ওখানে সোনার কলসি আছে, তার স্বামী তো বিশ্বাস করেনি, বলে খুঁড়ে দেখতে সমস্যা কী। তো খুঁড়ে দেখার পর দেখে সত্যি ওর মধ্যে প্রচুর সোনার কলসি, মানে প্রচুর সোনা ধানা ধনরত্ন অনেক কিছু সত্যি আছে, মানে বাড়ির সম্পদ সেভ করার জন্য ওখানে রাখা হয়েছিল, আর সেগুলো তো কোনো কিছু খারাপ হয়নি, অ্যাজ ইট ইজ আছে। সেই ধন সম্পত্তি প্রতিটা মেয়েকে, মানে সোনা গয়না শেষের মেয়েটিকে এবং আগের 3টি মেয়েকেও ভাগ করে দেয়, ছেলেদের জন্য রেখে যায় এবং তাদের সর্বোপরি আর্থিক অবস্থা খুব ভালো হয়ে যায়। পরবর্তীকালে ঠাকুমার আত্মার জন্য নাকি কিছু করতে হয়নি, সব কিছু যখন মিটে গেল, ঠাকুমার আত্মা বলেন আমার পূর্বপুরুষরা আমাকে বলছে এবার তাদের যে ওই যে ব্যথাটা যন্ত্রণাটা ছিল যে আমাদের জিনিস থাকতো, আমার বংশধররা অভাবে অনটনে লোকের কথা শুনে জীবনযাপন করছে, যে সেটাতে তারাও খুব কষ্ট পাচ্ছিলেন। তারাও বলছেন যে পরলোকে শান্তি পাবেন, আর কিছু মানে যে জিনিসটা তাদের বংশধরদের পাওয়ার কথা সেটা তারা পেয়ে গেল, এতে তারা শান্তি পেয়েছে। ঠাকুমা বললেন তারাই আমাকে নিয়ে চলে যাচ্ছেন, আমার জন্য কিছু করতে হবে না। তো তারপর থেকে মেয়েটির ঠাকুমার আর কেউ দেখেনি, কোনো কিছু তাদের কোনো ক্ষতি তো করেনি, উল্টে ঠাকুমার জন্য পুরো সংসারটার আর্থিক অবস্থাই পাল্টে গেল। এখন যদি উনি লিখেছেন, কেউ যদি জিজ্ঞেস করে ঠাকুমা তাহলে বেঁচে থাকতে বলেনি কেন, বেঁচে থাকতে ঠাকুমাও সেভাবে জানতেন না। মারা যাবার পর হয়তো ওই যে বলে যে পূর্বপুরুষদের সঙ্গে মানুষের দেখা হয়, হয়তো সেটা সত্যি, হয়তো বলবো কারণ আমরা তো জীবিত মানুষ, হয়তো ছাড়া কোনো কথা আমরা বলতে পারবো না। তো সেখানে তিনি জেনেছিলেন, আর মৃত মানুষের তো ক্ষমতা অনেক বেশি থাকে, তো সেখান থেকে তিনি জেনেছিলেন এবং তিনি তার পরিবারকে জানিয়েছিলেন। এবং আগের নাতনিগুলো যখন বিয়ে হয় তখন ঠাকুমা জীবিত ছিলেন, এই বিষয়টা বলার দরকার। খুব ছোটো ছোটো বয়সে বাচ্চা মেয়েগুলোর বিয়ে হয়ে গেছিলো, তা ঠাকুমা জীবিত ছিলেন। আর এই মেয়েটির যখন বিয়েটার কথা হচ্ছে তখন ঠাকুমা কিন্তু মারা গেছেন। আশা করি ক্লিয়ার করতে পেরেছি ঘটনাটা। তবুও তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো, যিনি ঘটনা পাঠিয়েছেন তাকে আমি অবশ্যই জিজ্ঞেস করব যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে। বহুদিন আগের ঘটনা, সেই ঘটনা বলছে আমরা এখনও শুনে আসছি, আমি আমার পরবর্তী প্রজন্মকে শোনাচ্ছি, আমার মেয়েকে শোনাচ্ছি, আমার মেয়ে তার নাতি নাতনিকে শোনাবে, বলছে এই ঘটনাটা চলতেই থাকবে, এটা শুনে আমরা বড় হয়েছি, আমরা এভাবে চলতে থাকবো। তো এটা সত্যি ঘটনা, যদি ভালো লাগে বলেছিল শৈলী পাঠ করে শুনিও। গ্রাম বাংলার ঘটনা আমার সত্যি খুবই ভালো লেগেছে। দেখুন, আমরা কাউকে কোনো কিছু বিশ্বাস করতে বাধ্য করি না, বিশ্বাস অবিশ্বাস একান্ত ব্যক্তিগত ব্যাপার। যাদের মনে হবে যে না এটা একদম অসম্ভব হতে পারে না, তারা এন্টারটেনমেন্ট হিসাবে গ্রহণ করুন, সেটাই বোধহয় ভালো হবে। আজকে এখানে শেষ করছি বন্ধুরা, আবার ফিরে আসবো আগামী পর্বে। ধন্যবাদ, শুভরাত্রি।